আমার ছেলে ও মেয়ে একই ঘরে থাকত। একদিন গভীর রাতে হঠাৎ মেয়ের কান্নার মতো শব্দ শুনে আমি চমকে উঠলাম। শব্দটা এত অস্বাভাবিক ছিল যে আমার মনে অদ্ভুত এক উদ্বেগ তৈরি হল। আমার মেয়ে ফিসফিস করে বলছিল, ভাই একটু আস্তে, মায়ের ঘর একদম পাশে। তার কথাগুলো শুনে আমার মনে সন্দেহ জন্মায়। আমি আস্তে করে তাদের ঘরের জানালা দিয়ে উকি দিলাম, আর যা দেখলাম তা দেখে আমার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। আমার নাম অর্পিতা, আমি একজন সাধারণ গৃহবধূ। আমার একটি মেয়ে পায়েল এবং দ্বিতীয় বিয়ের পর একটি ছেলে ঈশান আমার জীবনে আসে। পায়েল হোস্টেলে পড়াশোনা করত, আর ঈশান আমার নিজের সন্তানের মতো ছিল। পায়েল গ্র্যাজুয়েশন শেষ করে বাড়ি ফেরে, আর ঈশানও পড়াশোনা শেষ করে। তারা চাকরির জন্য এক শহরে গেলেও ভিন্ন কোম্পানিতে কাজ শুরু করে। খরচ কমানোর জন্য একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়, যা আমি সমর্থন করি। তাদের চলে যাওয়ার পর বাড়ি ফাঁকা লাগলেও জানতাম এটি তাদের ভবিষ্যতের জন্য জরুরি। আমাদের আর্থিক অবস্থা ভালো ছিল না। স্বামীর সামান্য পেনশন দিয়ে খরচ চালানো কঠিন হয়ে পড়েছিল। সন্তানদের পড়াশোনার খরচ চালাতে আমাদের বাড়ি বিক্রি করতে হয়। বছরখানেক পর তারা চাকরি পেয়ে টাকা পাঠাতে শুরু করে। আমি তা দিয়ে সংসার চালাতাম এবং কিছু সঞ্চয় করতাম। 5 মাস কেটে গেলেও আমি তাদের দেখতে যেতে পারিনি। আমার স্বামী পক্ষাঘাতে ভুগছিলেন, আর তার দেখাশোনার জন্য বাড়িতে আমি একাই ছিলাম। 2 বছর পর দীপাবলির সময় আমি সন্তানদের বাড়ি আসতে বলি, কিন্তু তারা কাজের অজুহাত দেখিয়ে রাজি হয়নি। অনেক অনুরোধ করেও লাভ হয়নি, তাই আমি নিজেই তাদের সঙ্গে দেখা করতে যাওয়ার সিদ্ধান্ত নিই। স্বামীর এক বন্ধুর কাছে তার যত্নের দায়িত্ব দিয়ে যাত্রা শুরু করি। স্টেশন থেকে ভিডিও কলে তাদের জানাই যে আমি আসছি। ঈশান বিস্মিত হয়ে জানায় তারা 3 দিনের মধ্যেই বাড়ি ফিরবে। তার কথা শুনে আমি ফিরে আসি। 3 দিন পর ভোরের ট্রেনে তারা বাড়ি আসে। তাদের দেখে আমার চোখে পানি চলে আসে। আমি তাদের বুকে জড়িয়ে ধরি। এটাই ছিল আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত। পায়েলের চেহারায় গত 2 বছরে অনেকটা পরিবর্তন এসেছে, যা আমি স্পষ্টভাবে লক্ষ্য করলাম। সেদিন তারা বাড়ি ফিরতেই দুজনেই একসঙ্গে একটি ঘরে ঢুকে গেল। ভেবেছিলাম পায়েল হয়তো ব্যাগ রেখে ঘর থেকে বেরোবে, কিন্তু 1 ঘন্টা পেরিয়ে গেলেও কেউ বের হলো না। চা নাস্তা নিয়ে তাদের ঘরে গিয়ে বললাম, তোমরা কি এবার থেকে এই এক ঘরেই থাকবে? বাড়ির ছাদে আরেকটা ঘর আছে। ঈশান, তুমি সেখানে চলে যাও। পায়েল এই ঘরে থাকুক। ঈশান উত্তর দিল, না মা, আমি পায়েলকে ছেড়ে অন্য ঘরে থাকতে পারবো না। আমরা গত 2 বছর ধরে একই ঘরে থাকার অভ্যাস করেছি। এখানেও একইভাবে থাকব। তার কথা শুনে একটু অস্বস্তি হল। পায়েলের দিকে তাকিয়ে বললাম, পায়েল, তুমি এখন আর ছোট নেই, তোমার ভাইও বড় হয়েছে। একই ঘরে থাকা কি ঠিক হবে? একা থাকার প্রয়োজন হলে কি করবে? পায়েল জবাব দিল, মা, যে শহরে আমরা কাজ করতাম সেখানে 2 ঘরের ফ্ল্যাট ভাড়া খুব বেশি ছিল। তাই গত 2 বছর একই ঘরে থেকেছি। যখন সেখানে থাকতে পেরেছি, এখানে কেন পারব না? ঈশান ও পায়েল একসঙ্গে একটি ঘরে থাকতে চেয়েছিল, আর আমি তাতে আপত্তি করিনি। সেদিন ঘরের কাজে ব্যস্ত ছিলাম। দুপুরে ঈশানের পছন্দের খাবার আর রাতে পায়েলের প্রিয় চাটপাটা রান্না করলাম। তবে লক্ষ্য করলাম পায়েল খুব কম খেল। জিজ্ঞেস করলাম, তুমি এত কম খাচ্ছ কেন? আগে তো পুরো প্লেট পরিষ্কার হয়ে যেত। পায়েল বলল, মা, এখন আমার রুচি বদলেছে। মেসের সাদামাটা খাবারেই অভ্যস্ত হয়ে গেছি। তুমি কাল থেকে সাদামাটা রান্না করো। তাদের এই পরিবর্তনে বুঝলাম বাইরে থাকার অভিজ্ঞতা তাদের আরও দায়িত্বশীল আর মানিয়ে নেওয়ার ক্ষমতা শিখিয়েছে। তবে লক্ষ্য করছিলাম তারা যেন এক মুহূর্ত একে অপরের থেকে দূরে থাকতে পারছিল না। পায়েল যেখানে থাকত, ঈশান ঠিক সেখানেই চলে যেত। এক রাতে স্বামী ঘুমিয়ে পড়ার পর আমি তাদের ঘরে কথা বলতে গেলাম। পাশের ঘরে ঢুকে দেখি ঈশান পায়েলের হাত ধরে বসে আছে। আমাকে দেখে তারা চমকে উঠল, যেন কিছু একটা লুকানোর চেষ্টা করছিল। আমি তখন কোনো কিছু বললাম না, পরিস্থিতি এড়িয়ে গেলাম। তবে পরদিন সকালে এমন এক ঘটনা ঘটল যা আমাকে গভীর চিন্তায় ফেলে দিল। সকালে আমি তাদের ঘরের দিকে গেলাম। দেখলাম বিছানার চাদরটা বাইরে শুকাতে দেওয়া হয়েছে। এত সকালে কেউ চাদর ধোবে কেন? কৌতূহলবশত পায়েলের কাছে কিছু না বলে ঘরের দিকে এগোলাম। ঘরের দরজা বন্ধ ছিল। ঠিক তখনই পেছন থেকে ঈশান ডাকল, মা, নাশতায় কি বানিয়েছ? ঈশান আমার কাছে এসে দাঁড়াল এবং কথার প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করলাম, তোমাদের ঘরের চাদর এত সকালে কে ধুয়েছে? কেন ধুয়েছে? আমার প্রশ্ন শুনে ঈশান অস্বস্তিতে পড়ে গেল।
তার চোখ বারবার পায়েলের দিকে চলে যাচ্ছিল। এরপর পায়েল সামনে এগিয়ে এসে বলল, মা, চাদরটা আমি ধুয়েছি। এতে ধুলা জমেছিল, বারবার হাঁচি আসছিল, তাই সকালে ধুয়ে নিয়েছি। আমি শান্ত স্বরে বললাম, তোমাদের আসার আগে আমি ঘরদোর সব ভালো করে পরিষ্কার করেছিলাম। চাদরে ধুলা জমবে কিভাবে? আমার কথা শুনে পায়েল বেশ বিব্রত হয়ে পড়ল। তার মুখের অভিব্যক্তি পরিষ্কার বলে দিচ্ছিল সে কিছু একটা লুকোচ্ছে। তখন ঈশান বলল, মা, আমার খুব খিদে পেয়েছে। তুমি কি চাদর নিয়ে কথা বলছো? আর আমি খেতে পাচ্ছি না। তুমি কি খাবার দেবে, নাকি আমাকে বাইরে গিয়ে খেতে হবে? তার কথা শুনে আমি আলোচনাটা সেখানেই বন্ধ করলাম এবং রান্নাঘরে গিয়ে নাশতা বানাতে ব্যস্ত হয়ে পড়লাম। পরে কাজের চাপে পুরো বিষয়টা ভুলে গেলাম। কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম আমার দুই সন্তানের আচরণে বেশ পরিবর্তন এসেছে। পায়েল, যে আগে আমার সঙ্গে অনেক গল্প করত, এখন বেশিরভাগ সময় নিজের ঘরেই কাটায়। আমার সামনে আসতেও যেন এড়িয়ে চলার চেষ্টা করে। সেদিন সন্ধ্যায় খাবার খাওয়ার সময় পায়েলের আচরণে অদ্ভুত কিছু লক্ষ্য করলাম। খাওয়া শুরু করতেই সে থালার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরেই তার বমি ভাব শুরু হলো। কোনো কথা না বলে দ্রুত বাথরুমের দিকে দৌড়ে গেল, আর ঈশানও তার পেছনে ছুটল। আমি পুরো বিষয়টা দেখে হতভম্ব হয়ে গেলাম। বুঝতে পারছিলাম না হঠাৎ এমন কি হলো। চিন্তিত হয়ে আমিও বাথরুমের কাছে গেলাম। তখন ঈশান পায়েলকে কাঁধে ভর দিয়ে বাইরে নিয়ে আসছিল। ঈশানের পায়েলকে ধরে রাখার ভঙ্গি আমার কাছে কিছুটা অস্বাভাবিক লাগল। তার এক হাত ছিল পায়েলের কাঁধে এবং আরেকটি ছিল তার কোমরে। এটি দেখে আমার মনে অদ্ভুত অনুভূতি হল। তারা এমন আচরণ কেন করছে? আমার মনে বিভিন্ন প্রশ্নে ভরে যেতে থাকল। আমার মন তখনও অস্থির ছিল, তবে কিছু বললাম না। পায়েলকে আরাম দেওয়ার জন্য আমি নিজেই তার পাশে গিয়ে তাকে হাত ধরে ঘরে নিয়ে এলাম। তারপর পায়েলকে এক গ্লাস পানি দিলাম এবং জিজ্ঞাসা করলাম, তোমার হঠাৎ এমন বমি ভাব হলো কেন? খাওয়া শুরুর আগেই তো এমন লাগছে। আমার প্রশ্নের জবাব দিল ঈশান, মা, পায়েল ঘরে বসে তেলমসলা দেওয়া চিপস খেয়েছে, তাই এখন ওর এমন লাগছে। পায়েলও ঈশানের কথা সমর্থন করে বলল, হ্যাঁ মা, আমি চিপস খেয়েছি, এখন থেকে আর এমন করব না। আমি জিজ্ঞাসা করলাম, এখন কেমন লাগছে? একটু খেয়ে নাও, তারপর বিশ্রাম করো, পায়েল বলল। মা, আমি অনেক চিপস খেয়ে ফেলেছি, এখন আর খেতে ইচ্ছে করছে না। আমি ঘুমাতে যাচ্ছি, তোমরা খেয়ে নাও। এটা বলেই পায়েল তার ঘরে চলে গেল। তার না খেয়ে ঘুমাতে যাওয়াটা আমাকে কিছুটা অস্বস্তিতে ফেলল। রাতের খাবার শেষে আমি তার জন্য এক গ্লাস দুধ নিয়ে গেলাম। রাত তখন প্রায় 9টা। দেখলাম তারা দুজনেই ঘরের দরজা বন্ধ করে রেখেছে। আমি দরজায় টোকা দিতেই ঈশান দরজা খুলল। ঘরের ভেতরে তাকিয়ে দেখি পায়েল ঘুমিয়ে আছে, আর ঈশান তখনও জেগে রয়েছে। পায়েলকে গভীর ঘুমে দেখে আমি তাকে আর ডাকলাম না। দুধ রেখে আমি ফিরে আসতে চাইলাম, কিন্তু বেরোনোর সময় আমার শাড়ির আঁচল দরজার খুঁটিতে আটকে গেল। যখন সেটা খুলতে চেষ্টা করছিলাম, তখন ভেতর থেকে পায়েলর গলার শব্দ পেলাম। সে ঈশানকে বলছিল, ভাই, মা কি চলে গেল? তার কথায় বোঝা গেল সে ঘুমানোর ভান করছিল। এই কথা শুনে আমি আবার দরজায় নক করলাম। ঈশান দরজা খুলে জিজ্ঞাসা করল, মা, আবার কি হলো? আমি সোজা জিজ্ঞাসা করলাম, তোমাদের মধ্যে কি চলছে? পায়েল কেন ঘুমানোর ভান করছিল? পায়েল তখন উঠল এবং বলল, মা, আমি ভেবেছিলাম তুমি কিছু খাওয়ার জন্য নিয়ে এসেছ। আমি তো খেতে চাইনি, তাই ঘুমানোর ভান করছিলাম। তাদের এমন আচরণে আমার সন্দেহ আরও বাড়ল। আমি ঈশানকে বললাম, আজ রাত তুমি তোমার বাবার সঙ্গে আমার ঘরে শুয়ে পড়ো, আমি পায়েলের সঙ্গে থাকব। বল ঈশান, মা, আমি এই ঘর ছেড়ে কোথাও যাব না। সে জেদ ধরল। পায়েলও বলল, আমি ভাইদের সঙ্গে থাকব, ও না থাকলে ঘুম আসে না। ওদের না শুনে উপায় না দেখে বললাম, ঠিক আছে, এক ঘরেই থাকো, তবে আজ থেকে দরজা বন্ধ করবে না। বাধ্য হয়ে ওরা রাজি হল। পরদিন সকালে বড় দিদি বাড়ি এলেন। সবাই খুশি হয়ে গেল। কথার ফাঁকে তিনি পায়েলের বিয়ের প্রসঙ্গ তুললেন এবং কয়েকজন ছেলের ছবি দেখালেন। ঈশান ছবি দেখেই বলল, মাসি, এরা পায়েলের জন্য একদম ঠিক নয়। ওর জন্য আমার মতো স্মার্ট কাউকে খুঁজুন। দিদি রেগে বললেন, তোমার বোঝার দরকার নেই, 5 বছরের বয়সের পার্থক্য স্বাভাবিক। ঈশান জবাব দিল, 5 বছরের নয়, স্বামী স্ত্রীর বয়সের পার্থক্য 3 বছরের বেশি হওয়া উচিত নয়। আমি নিজেই এমন একজন খুঁজে দেব যে পায়েলের জন্য একদম উপযুক্ত হবে। ঈশানের এই কথাগুলো আমার কাছেও অদ্ভুত লাগল। সেখানে পায়েলের বিয়ের কথা হচ্ছিল, আর সে নিজেকে পাত্রের সঙ্গে তুলনা করছিল।
তাই আমি তাকে কিছু না বলে বললাম, তুমি এখন তোমার ঘরে যাও। ঈশান রুমে চলে যেতেই পায়েলও তার পেছনে চলে গেল। যখন ওরা দুজন রুমে চলে গেল, তখন আমার বড় দিদি আমার বোন আমাকে বলল, অর্পিতা, এই কথাটি আমি তোমাকে ২০ বছর আগেও বলেছিলাম, যখন তুমি বিয়ে করতে চলেছিলে। তোমার স্বামীর সঙ্গে আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু তার সৎ ছেলেকে গ্রহণ করা আমার কখনোই ঠিক মনে হয়নি। তুমি যদি 2 মেয়ের বাবা এমন একজনের সঙ্গে বিয়ে করতে, তবে সেটাও ঠিক থাকত। কিন্তু তুমি সৎ ছেলেকেও গ্রহণ করলে, যা আমার কাছে কখনোই গ্রহণযোগ্য ছিল না। এখন যেভাবে বাড়ির পরিস্থিতি দেখছি, সেটাও ঠিক মনে হচ্ছে না। তার আচরণে কিছু একটা সমস্যা রয়েছে। আমি আমার বড় বোনকে বললাম, দিদি, তুমি এসব কি বলছ? দিদি বলল, আমি জানি আমার কথা তোমার খারাপ লাগবে, কিন্তু আমি সবসময় সত্য বলি। আমি তোমার ছেলে মেয়েদের উপর ভরসা করতে পারি না, আর তোমাকেও সতর্ক থাকতে বলছি। পায়েলকে আমি জানি, কিন্তু তোমার সৎ ছেলেকে তুমি এখনো পুরোপুরি বুঝতে পারোনি। তাদের শহরে একসঙ্গে পাঠানো তোমার বড় ভুল। শহরে ভাই বোন বন্ধুর মতো থাকে, কিন্তু সম্পর্ক বন্ধুত্বের চেয়েও এগিয়ে যেতে পারে। তুমি কি তাদের ফ্ল্যাটে গিয়েছ? আমি শুধু চাই এমন কিছু না ঘটুক যা আমাদের পরিবারের লজ্জার কারণ হয়। দিদির তিক্ত কথাগুলো শোনার পর আমিও ঈশান আর পায়েলের আচরণ নিয়ে সন্দেহ করতে শুরু করলাম। বাড়ির পরিবেশও কেমন অদ্ভুত হয়ে উঠেছিল। ঈশান আর পায়েল এক মুহূর্তের জন্য আলাদা হচ্ছিল না, আর পায়েল যেন আমাকে এড়িয়ে চলছিল। সেই রাতে দিদি বাড়িতে ছিলেন, আমি তার সঙ্গে হোলঘরে ঘুমালাম। তবে দিদির কথাগুলো সারা রাত আমাকে অশান্ত করে রাখল। রাত 2টার দিকে ঘুম ভেঙে দেখি বাচ্চাদের ঘরের লাইট এখনো জ্বলছে। বিষয়টি দেখে আমি কৌতূহলী হয়ে তাদের ঘরের দিকে এগিয়ে গেলাম। ঘরের বাইরে পৌঁছানোর পর আমি পায়েলের গলা শুনতে পেলাম। সে বলছিল, দাদা, তাড়াতাড়ি লাইট বন্ধ করো। মা যদি আমাদের ঘরের দিকে তাকায়, তাহলে সবকিছু ফাঁস হয়ে যাবে। এই কথা শুনে আমি দরজার ফাঁক দিয়ে উকি দিলাম। দেখলাম ঈশান পায়েলর কাঁধে হাত রেখে তাকে বিছানার দিকে নিয়ে যাচ্ছে। পায়েলর হাঁটার ভঙ্গিমাও যেন একটু অস্বাভাবিক লাগছিল। ঠিক কী ঘটছিল তা বোঝা আমার পক্ষে তখন সম্ভব ছিল না। আমি সেই রাতে তাদের কোনো প্রশ্ন করতে পারিনি, কারণ বাড়িতে আমার বড় দিদি ছিলেন এবং তার সামনে আমি কোনো অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে চাইনি। দরজার কাছে দাঁড়িয়ে তাদের কথোপকথন স্পষ্ট শুনতে পেলাম। পায়েলের কথা মতো ঈশান ঘরের লাইট বন্ধ করল, কিন্তু আলো নিভলেও কথা বন্ধ হলো না। ঈশান বলছিল, শহরের ফ্ল্যাটে আমরা নিজেদের মতো থাকতে পারতাম, সেখানে আমাদের কেউ চিনত না, আর ভাইবোন হিসেবে নজরদারির ভয়ও ছিল না। কিন্তু এখানে মায়ের নজর সব সময় আমাদের উপর। কোনো ব্যক্তিগত সময় নেই। পায়েল বলল, তুমি ঠিক বলেছ, এখানে বেশি দিন থাকা সম্ভব নয়। যদি মায়ের কানে কিছু পৌঁছে যায়, তাহলে সব শেষ হয়ে যাবে। মা বারবার আমাকে ডেকে কথা বলার চেষ্টা করছেন। যদি বেশি সময় তার সামনে থাকি, তিনি হয়তো সব বুঝে ফেলবেন। আমাদের দ্রুত শহরে ফিরে যেতে হবে। আমি আর মিথ্যে লুকিয়ে রাখতে পারছি না। এরপর পায়েল বলল, ঈশান ভাইয়া, কখনো ভাবিনি আমাদের সম্পর্ক এ পর্যায়ে আসবে। গত কয়েক মাস ধরে তোমার সঙ্গে ফ্ল্যাটে ছিলাম, আর তুমি সবসময় আমাকে সাহায্য করেছ। সত্যি বলতে, তোমার মতো আর কাউকে আমি খুঁজে পেতাম না। তাদের এই কথোপকথন শুনে আমি একেবারে হতবাক হয়ে গিয়েছিলাম। আমি আবার ঘরের ভেতরে উকি দিয়ে দেখলাম তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরেছিল। আমার খুব ইচ্ছা করছিল ঘরে ঢুকে তাদের থাপ্পড় মারি, কিন্তু আমি নিজের পরিবারের সম্মান রাস্তায় ফেলতে চাইনি। তাদের কথা শুনে আমি গভীরভাবে মর্মাহত হয়েছিলাম। সেই রাত আমি এক মুহূর্তের জন্য ঘুমাতে পারিনি। আমি শুধু ভোর হওয়ার অপেক্ষায় ছিলাম। ভোরে কিছু সময়ের জন্য চোখ লেগে এসেছিল, কিন্তু তার মধ্যেই আমার বড় দিদি আমাকে জাগিয়ে তুলল। তিনি বেশ ঘাবড়ে গিয়েছিলেন এবং বললেন, অর্পিতা, তোমার বাড়িতে কি হচ্ছে? পায়েল সকাল সকাল ঘরের চাদর নিয়ে গেল কেন? আমি তোমার সন্তানদের আচরণে কিছু ভুল দেখছি। তাড়াতাড়ি করে পায়েলের বিয়ে ঠিক করো। আমি তোমার সৎ ছেলের উপর একটুও ভরসা করতে পারছি না। তখন আমি দিদির সামনে মিথ্যে বললাম। আমি নিজেই পায়েলকে চাদর ধোয়ার জন্য বলেছিলাম। দিদি আমার কথা বিশ্বাস করলেন, কিন্তু আমার মনে গভীর সন্দেহ দানা বাঁধতে শুরু করেছিল। রাতের কথোপকথন এবং তাদের ব্যবহারের উপর ভিত্তি করে আমি ইতিমধ্যেই অনেক কিছু আন্দাজ করতে পেরেছিলাম। সকালে প্রথম পায়েল উঠে ঘর পরিষ্কার করছিল। রাতের কথা শোনার পর আমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল যে কেন সে চাদর ধুতে নিয়ে গিয়েছিল। বেলা প্রায় 12টা বেজে গিয়েছিল, কিন্তু আমার বড় দিদি বাড়ি থেকে যাচ্ছিলেন না।
বাচ্চারা বলেছিল যে তারা ক্যাফেতে যাচ্ছে। যখন আমার দিদি শেষমেশ নিজের বাড়ির পথে রওনা দিলেন, আমি বাচ্চাদের ঘরে ঢোকার সুযোগ পেলাম। আমি ঈশান এবং পায়েলের ব্যাগ তল্লাশি করলাম। পায়েলের ব্যাগ থেকে আমি এমন কিছু পেলাম যা দেখে আমার মাথার উপর থেকে আকাশ যেন ভেঙে পড়ল। আমার সন্দেহ নিশ্চিত হয়ে গেল যে তারা সম্পর্কের সব সীমা অতিক্রম করেছে। আমি সেই জিনিসটি হাতে নিয়ে ফুপিয়ে কেঁদে উঠলাম। আমি বিছানায় বসে মাথা ধরে আছি। এমন সময় পিছন থেকে ঈশানের গলা শুনতে পেলাম। সে বলল, মা, আজ সন্ধ্যায় আমরা বেরিয়ে যাচ্ছি। ছুটির দিন শেষ হয়ে গেছে। তার কথা শুনে আমি ক্রোধে ফেটে পড়লাম। উঠে গিয়ে তার কলার ধরে বললাম, অসভ্য! তুই নিজের আসল রূপ দেখিয়েই দিলি। তুই তোর বোনের সঙ্গে। আমি প্রেগন্যান্সি কিটটি দেখিয়ে বললাম, পায়েল গর্ভবতী, আর এর জন্য দায়ী তুই। আমি সব বুঝে গেছি। তোমাদের সমস্ত কাজকর্ম আমার সামনে প্রকাশ হয়ে গেছে। আমি কথা বলতে বলতে আরও রাগে ফেটে পড়ছিলাম, তখনই পিছন থেকে পায়েল এসে উপস্থিত হল। তার মুখ দেখেই আমার হাত থেকে প্রেগন্যান্সি কিটটি পড়ে গেল। পায়েল শান্ত কণ্ঠে বলল, মা, দাদার উপর দয়া করে এমন অভিযোগ আনবেন না। তুমি যা দেখেছ বা শুনেছ তার পেছনের পুরো সত্য তুমি জানো না। হ্যাঁ, আমি গর্ভবতী, তবে এর সঙ্গে দাদার কোনো সম্পর্ক নেই। আমি হতবাক হয়ে তার দিকে তাকালাম। পায়েল ধীরে ধীরে বলতে শুরু করল, মা, আমার আগের কর্মস্থলে এক ম্যানেজারের সঙ্গে আমার একটি সম্পর্ক গড়ে উঠেছিল। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর জানতে পারি আমি গর্ভবতী। যখন তাকে জানাই তখন জানতে পারি সে বিবাহিত। তার কথা শুনে আমার দুনিয়া ভেঙে পড়ে, মানসিক যন্ত্রণা, আত্মহত্যার চেষ্টা করি। কিন্তু দাদা সময়মতো আমাকে বাঁচায়। পায়েল গভীর শ্বাস নিয়ে বলল, দাদা আমার ভরসা। সে আমাকে মানসিক শক্তি যোগায়। যখন গর্ভপাতের সিদ্ধান্ত নিই, ডাক্তার জানান এতে ভবিষ্যতে মা হওয়ার সম্ভাবনা থাকবে না। তখন দাদা আশ্বস্ত করে বলেছিল, মা হওয়া নারীর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। আমি তোমার জন্য এমন কাউকে খুঁজব যে তোমাকেও এবং তোমার সন্তানকেও ভালোবাসবে। না পেলে আমি নিজেই দায়িত্ব নেব। পায়েলের কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। নিজের ভুল বোঝাবুঝি ও সন্দেহে লজ্জা পেলাম। এরপর থেকে তার যত্ন নিতে শুরু করলাম এবং সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দিলাম। মা, আজ সকালে মাসি তোমাকে চাদর নিয়ে যা বলেছে সেটাও আমি শুনেছি। প্রেগন্যান্সির কারণে মাঝে মধ্যে রাতের বেলা আমার বমি হয়। এতে বিছানার চাদর নোংরা হয়ে যায়, তাই আমি সেটি সকালে ধুতে নিয়ে যাই। মা, প্রেগন্যান্সির কারণে রাতে আমার শরীর খারাপ হয়। অনেক সময় বিছানার চাদর নোংরা হয়ে যায়। সকালে আমি নিজেই সেটা ধুয়ে ফেলি যাতে তোমার কিছু বুঝতে না হয়। আর দাদা? দাদা শুধু আমার ভাই নয়, তার থেকেও অনেক বেশি। তিনি আমার জন্য বাবা মা আর ভাইয়ের মতো সবকিছুই করেছেন। মা, দয়া করে তার উপর এমন কোনো অভিযোগ আনবেন না যা তিনি কখনোই করেননি। পায়েলের মুখ থেকে এই কথাগুলো শুনে আমার নিজের চিন্তাভাবনা নিয়ে খুবই লজ্জা হল। আমি এতদিন ঈশানকে সৎ সন্তান বলে মনে করেছি, কিন্তু সে তার বোনের প্রতি সৎ ভাইয়ের চেয়েও বেশি ভালোবাসা এবং সম্মান দেখিয়েছে। সে এমন এক পরিস্থিতি খুবই বিচক্ষণতার সঙ্গে সামলেছে, যেখানে না আমার কিছু জানতে হয়েছে, না কোনো সমস্যা সৃষ্টি হয়েছে। আমি ঈশানের কাছে ক্ষমা চাইলাম, আর পায়েলের ভুলের জন্য তাকেও মাফ করে দিলাম। এরপর আমি নিজেই পায়েলের যত্ন নিতে শুরু করলাম। ঈশান তার প্রতিশ্রুতি রেখেছে, পায়েলের জন্য এমন একজন সঙ্গী খুঁজে এনেছে, যিনি শুধু পায়েলকেই নয়, তার সন্তানকেও আপন করে নিয়েছেন। এইভাবে ঈশান শুধু ভাইয়ের দায়িত্ব নয়, পরিবারের প্রধান হিসেবেও তার কর্তব্য পালন করেছে। গল্পটি শেখায়, বাইরে থেকে দেখেই সিদ্ধান্ত নেওয়া ভুল হতে পারে। পুরো সত্য না জেনে সন্দেহ করা সম্পর্ক ও পারিবারিক বন্ধন নষ্ট করে। তাই ধৈর্য ও যুক্তি দিয়ে পরিস্থিতি বোঝা উচিত। ঈশানের চরিত্রটি দায়িত্ববোধ ও আত্মত্যাগের উদাহরণ। সে তার বোনকে সমর্থন দিয়েছে, সমস্যার সমাধান খুঁজে পেয়েছে। পায়েলের মা ঈশানের প্রতি ভুল ধারণা পোষণ করলেও সত্য জানার পর নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। এটি শেখায়, ভুল স্বীকার করা বড় গুণ। ঈশানের সহায়তা পায়েলের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে। দেখিয়েছে বিপদে সঠিক মানুষ পাশে থাকলে জীবন সহজ হয়। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।